কল দিবি না আর। কি করলাম আমি? বলছি দিবি না, ব্যাস। অপরাধটা কি? ঘ্যান ঘ্যান ভালো লাগে না। আজ থেকে কোনো মেসেজ না, কোনো ফোন না। আমাকে কি অপরাধের শাস্তি দেওয়া হলো? ভালো লাগে না ব্যাস? আমি এতই খারাপ হয়ে গেলাম? তুই একটু না, বহুত খারাপ। ভালো লাগে না তোরে, আর মেসেজ দিবি না, ব্যাস। মনে পড়ে যায় সেই দিনে রাতের কথাগুলো। আমাদের শেষ মেসেজ ছিল। কি জানি কি অপরাধের শাস্তি দিয়ে গেল। আমাদের ওঠা বসা চলা ফেরা কথাবার্তা সবই ভুলে গেছে হয়তো। রাগটা ওর বরাবরই বেশি। ও রাগলে ওর মাথা ঠিক থাকে না। তাই আমিও বেশি কিছু বলি না। আইডি অফ, ব্লক করে রাখা, কথা না বলা, এগুলোর নিত্যদিনের অভ্যাস। আর আমার কাছে পানি ভাত। ওর সাথে পরিচয় কলেজ থেকে আসার পথে। ধাক্কা লেগে হাত থেকে ব্যাগটা পড়ে যায়। তারপর আরেকদিন কলেজে দেখা হয়। জানতে পারি সেই কলেজেই পড়ে। সময় যেতে থাকে, চেনা জানা হতে থাকে। তারপর ভালো লাগা, আর ভালো লাগা থেকে ভালোবাসার শুভ অধ্যায়ের সূচনা। অনেক ভালোবাসতো আমায় সে। ওর কথা বলা, ওর ভয়েস, সব কিছুই মানানসই ছিল। সবই চলছিল ঠিকঠাক। উদ্ভব ঘটে নতুন আরেকজনের, যা আমার অগোচরে। আমি হয়তো বা কিছুই জানতাম না তখন। সে তার ভালোবাসা অন্যদিকে বিলিয়ে দিতে থাকে। পরে জানতে পারি মেয়েটা আমার থেকে 2 বছরের জুনিয়র। একদিন আড়াল থেকে দেখেওছি, কলেজের পূর্ব দিকে গাছের নিচে দুজনে বসে গল্প করছে। ও জানতো সেদিন আমি আসবো না, তাই সুযোগটাকে কাজে লাগিয়ে নেয়। আশ্চর্যের কথা ছিল মেয়েটা আমার বিষয়ে জানতো, তবুও সে ইনভলভ হয়। বড় অবাক লাগে এটা ভেবে যে মেয়েরাও মেয়েদের সর্বনাশ করতে পারে। আমি বরাবরই চুপচাপ ছিলাম, কিছুই বলতে পারিনি, না ওকে না ওই মেয়েকে। মেয়েরই বা কি দোষ যদি সে নিজেই যায়? তাই চুপচাপ থাকতাম, একা একা কাঁদতাম, কষ্ট হতো প্রচুর, তবুও চুপচাপ থাকতাম। আমাদের কথা বলা আস্তে আস্তে কমে যায়। কলেজে দেখলেও হাই হ্যালো করতো, এর বেশি না। আমরা যে একটা সম্পর্কে আছি ও সেটা ভুলেই যায়। ভালোবাসার শেষটা এরকম হবে জানলে ভালোবাসতে যেতাম না। জীবন থেকে অনেক কিছুই পেয়েছি, তবে বেশিরভাগটাই ছিল ধোঁকা, ছলনা আর প্রতারণা। কিন্তু নিজে না কখনো কাউকে ধোঁকা দিয়েছি, না ছলনা করেছি, না প্রতারণা করেছি। ভালোবাসার আচ্ছাদনে আবৃত থেকে ভালোবেসে যেতেই শিখেছি। আমার মনে তার জন্য কোনো ক্ষোভ নেই, আছে শুধু ভালোবাসার সম্মান। স্যাক্রিফাইস জিনিসটা হয়তো আমার জন্যই, তাই স্যাক্রিফাইস করে যাচ্ছি, এমনকি আজও করতে হচ্ছে। একদিন অনেক রাগ উঠে যায়, ঝগড়া হয় প্রচুর। মুখ ফসকে ওই মেয়ের কথাও বলে ফেলি। আর তারপর থেকেই আমাদের ঝগড়া বিবাদ। এমনও দিন গেছে গালি দিয়েছিল আমায়, তবুও আমি চুপচাপ। সেদিনের মেসেজের পর আর কথা হয়নি। স্ব ইচ্ছায় নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে আসি। ও চেয়েছিল স্যাক্রিফাইস করি, হ্যাঁ করেছি স্যাক্রিফাইস, অনেকটাই করেছি স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস জিনিসটা আমার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। দূরে এসে তুলতুলকে নিয়ে বেশ ভালোই আছি। তুলতুল আমার সন্তান। অবশ্য আমার বললে ভুল হবে, আমাদের সন্তান বলা উচিত। আমাদের দুজনের একটু বেশি ভালোবাসার ফসল তুলতুল। ভালোবাসার মাঝে এতই ডুবে গেছিলাম যে ঠিক ভুল জ্ঞান হারিয়ে ফেলি। বুঝতেই পারিনি তুলতুল এসে যাবে। তুলতুলকে 2 মাসের পেটে নিয়েই চলে আসি। ইনফ্যাক্ট ও যখন মেসেজ দেয় তখন আমার হাতে প্রেগন্যান্সির রিপোর্ট। ভেবেছিলাম নষ্ট করে দেব, কিন্তু পরে ভাবলাম ওর তো দোষ নেই। কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তের জন্য ওর জন্ম। ও তো ফুলের মতন পবিত্র। একটা ছোট মাংসের দলা আমার মাঝে ধারণ হয়েছে, যা আজকের তুলতুল। তাই চেয়েও সেদিন নষ্ট করতে পারিনি। এখন তুলতুলের বয়স 6 মাস। জানি না সে অর্থাৎ তুলতুলের জন্মদাতা কেমন আছে, কি করছে। রেবেকাকে নিয়েই আছে হয়তো। রেবেকা সেই নারী যাকে দোষ দেব না ভুল বুঝবো আমি নিজেই বুঝি না। বিনা বিয়েতে প্রেগনেন্ট হয়ে যাওয়া এই সমাজে অত্যন্ত অশালীন। অনেকের কাছে তুলতুল পাপের ফসল, কিন্তু আমার কাছে আমার সন্তান পবিত্র। তাই চলে এসছে অনেক দূরে, যেখানে আমি আর তুলতুল। সারভাইভ করতে অনেক কষ্ট হয়েছিল, তবুও ধৈর্য ধরেছিলাম। তারপর তুলতুল আসে, আর এখন তুলতুলকে ঘিরেই বসবাস আমার। তুলতুলের বাবাও হয়তো
এখন আর খোঁজে না আমায়। আমার নামের পাশে সবুজ বাতিটা আর হয়তো ওকে প্যারা দেয় না। আমার আইডিটা হয়তো এখন ওর ব্লক লিস্টে, কিন্তু আফসোস আইডিটাও এখন আর নেই। আজ তুলতুলের স্কুলের প্রথম দিন। মেয়ে তার বাপের মতন হয়েছে, একরোখা স্বভাবের, যা বলে তাই করে। বাপের মতোই সুন্দরও হয়েছে। দেখতে দেখতে 5টা বছর পার করে দিলাম তুলতুলকেই বুকে নিয়ে। স্কুলেও ভর্তি করিয়ে দিচ্ছি। মাম্মাম ছাড়া কিছু বোঝে না, তবে হুটহাট করে তার বাবাই কেউ লাগে, তাই প্রশ্ন করে, মাম্মাম আমার বাবাই কই? আবার প্রশ্নগুলো এমন হয়, মাম্মাম সবার বাবাই আছে, আমার বাবাই কই? তখন আমার উত্তরগুলো হয়, মাম্মাম পাখি তোমার বাবাই বিদেশে, যখন আসবে তখন দেখবে। বাবাইয়ের নাম করে মিথ্যে মিথ্যে ড্রেস কিনে দেওয়া, খেলনা কিনে দেওয়া আমার 2 দিন পর পরের কাজ। তুলতুলও খুশি থাকে আর ওর প্রশ্নগুলোও দমে থাকে। তবে তুলতুলকে দেখলে ওর বাবার কথা মনে পড়ে। অবিকল ওর মতন হয়েছে, গালগুলো ফোলা ফোলা, জোড়া ভুরু, চিকন ঠোঁট, বাঁকা হাসি, সব কিছুতেই তার বাবার। এই জন্যই তার বাবার প্রতি টান বেশি। সময়ের অন্তরালে লুকিয়ে থাকা বুক ফাটা কান্না কেউ হয়তো দেখে না, অথবা দেখলেও বোঝে না। ভালোবাসা যার যার কাছে যার যার মতন। কিছু জিনিসের হয়তো মেলবন্ধন হয় না, আবার সম্পর্কে যে মেলবন্ধন ঘটে তা ভেবে নেওয়াটাও বোকামি। জীবন আবার খেলা করছে আমায় নিয়ে। এটা কি করে সম্ভব? আমি গত 2 বছর যাবৎ যেই অফিসে জব করি তার মালিক তুলতুলের বাবা। কেন যে মালিকের নামটা 2 বছর আগে জিজ্ঞেস করলাম না, এখন আফসোস হচ্ছে। হুট করে জবটা ছাড়াও যাবে না। বহুত কষ্টেই আজ এই পজিশনে এসেছি। এই জবে 2 বছর হয়ে গেছে। ছাড়া এত সহজ না, কিন্তু তার সামনেও তো থাকতে পারবো না। আজ প্রায় 5 বছর পর বুকের গহীনে থাকা কষ্টের আগুনগুলো দাবানলের মতন দাউ দাউ করে জ্বলছে। এর কষ্ট অনেক। না পারা যায় কাউকে বলতে, না পারা যায় কাউকে দেখাতে, আর না পারা যায় কাউকে বোঝাতে। জীবন আর কত খেলবে আমায় নিয়ে? এই জীবনে হয়তো আর সুখ মিলবে না। প্রথমে দেখে অনেকটাই অবাক হয়ে গেছিলাম। মানুষটা অনেক বদলে গেছে। হয়তো সেও এখন বাবা হয়েছে। রেবেকাই কি তার বউ? হতেও পারে, আর হলেও ক্ষতি নেই। আমি বরাবরই ছিলাম তার চোখের বিষ। তার কাছে দুনিয়ার সবাই ভালো, কেবল আমি বাদে। তাই আর কারোর কাছে ভালো হওয়ার প্রত্যাশা রাখি না। প্রথম দিনের দেখাই নিজ কেবিনে কিছু প্রশ্ন করলো আমায়, কেমন আছো? বিয়ে করেছো নিশ্চয়ই? না বলি চলে এলে। অনলাইন হলে না কেন আর? এত বদলে গেলে কিভাবে? নিজের যত্ন নেও না এখন আর? ছেলে মেয়ে আছে? বর কি করে? সব প্রশ্নের উত্তরও আমি দিয়েছি, আর তা একদম সুশীলভাবে। উত্তরটা ছিল, স্যার এই ফাইলগুলোতে আপনার সাইন লাগবে। আপনি সাইন করে দিলে আমি সুপারভাইজারের কাছে জমা দেব, তাই দয়া করে সাইনটা করে দিলে খুশি হব। অনেক অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে। আমি তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। সাইন নেওয়ার পরেই চলে এসেছি। কিন্তু এইভাবে আর কতদিন? এখন প্রশ্ন, কাল হয়তো জোর করবে। তখন কি করব তাই ভাবছি। আজ তুলতুলের স্কুলে বন্ধ থাকায় অফিসেই সাথে করে নিয়ে যাই। নিয়ে যেতাম না যদি না ওর বাবা থাকতো, কিন্তু শুনেছিলাম সে অফিস আসবে না। আফসোস, তুলতুল আর আমি অফিসে 1 ঘন্টা পরেই সে অফিস চলে আসে। তুলতুলকে দেখে অনেকক্ষণ চেয়েছিল, হয়তো নিজের কিছুটা সত্তা খুঁজে পেয়েছিল মেয়ের মাঝে। আর তুলতুলও মোটামুটি অফিসের সবার সাথে ফ্রি, তাই সে সবার ডেস্কে ডেস্কে ঘুরে সবার সাথে মজা করে। সবাইও তুলতুলকে বেশ ভালোবাসে। তুলতুলে আমাকে মাম্মাম বলে ডাকাতে সে অনেকটাই অবাক। ওই দিন তো সবার অগোচরে আমার দিকে কিছু অভিযোগের তীরও ছুঁড়ে দেয় সে। আমার কাছ থেকে পালিয়ে এসে সাথে সাথে বিয়েও করে নিয়েছো? এতদিন ভাবতাম আমি হয়তো খারাপ, লম্পট, বাজে। এখন দেখছি তুমিও কম যাওনি। এখানে এসে নিজের মতন করে বিয়ে করে স্বামী সন্তান নিয়ে ভালোই আছো। তা তোমার স্বামী কি করেন? সে থাকতে জব করে খাও কেন? সে আয় রোজগার কি করে না, নাকি ফেলে রেখে চলে গেছে? দারুণ হাসি পেয়েছে, তবুও হাসিনি, চুপ ছিলাম। ওই যে বরাবরই আমি চুপচাপ। হালকা হাসি দিয়ে চলে এলাম তার কাছ থেকে। কিছু বলতে ইচ্ছে করছে, না বলা কথাগুলো ডায়েরিতেই থাক। তুমি আমায় কখনোই বোঝনি মিস্টার তুর্য আহমেদ, কখনোই বোঝনি।
আর আমি তোমাকে কখনো বোঝানোর জন্য ঠেকা দিয়েও রাখিনি। তুমি তোমার মতন করেই থাকো, আমি আমার মতোই থাকি। 5 বছর আগে যেমন সব কিছু তোমাকে দিয়ে চলে এলাম, তখন যেমন শক্ত থেকেছি, আজও পারবো শক্ত থাকতে। এখন আমাকে আরও শক্ত হতে হবে, কারণ এখন আমার তুলতুলের জন্য হলেও আমায় শক্ত হতে হবে। ডায়েরির শেষ পাতায় একটা নাম লেখা আছে, তুর্য। পুরো ডায়েরি পড়া শেষ করে তুর্য চোখের পানিগুলো সমানে বয়ে যাচ্ছে নিজের চোখ থেকে। তুলতুল তার সন্তান, এতদিন পর সে জানতে পেরেছে। আর সে না জেনে বুঝে তুলতুলের মাকে যা নয় তাই বলে কথা শুনিয়েছে। অবশ্য তুর্য আর যাই পারুক না পারুক, নিজের অন্যায়গুলোকে আড়ালে রেখে অন্যকে কথা শোনাতে ভালোই পারে। কথার মারপ্যাচে মানুষকে ফাঁসাতে তুর্য ভালোই পারে। তাই সে বরাবরের মতন এবারেও তাকে ভুল বুঝিয়ে অনেক কথা শুনিয়ে দেয়। বরাবরের মতন এই নারী সব সময় চুপচাপ, যার কাছে না আছে কোনো অভিযোগ, না আছে কোনো অনুরোধ, আর না আছে কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। নিজের কাছে আজ অনেক অপরাধী হয়ে গেছে তুর্য। পাপের খরা হয়তো এইবার ঘুচবে তার। তাড়াহুড়োয় তুলতুলের মায়ের চলে যাওয়া, তাড়াহুড়োয় ব্যাগ পড়ে যাওয়া, আর ভাগ্যের জোরে তার ব্যাগ থেকে ডায়েরিটা পড়ে যাওয়া, এবং সেই ডায়েরি তুর্যের হাতে পড়া। সম্পর্কের চক্রে আবারও বাধা পড়া দুটো ভাঙা সম্পর্কের মিলনের তাগিদে এদিক ওদিক ঘোরাঘুরিতে ব্যস্ত। পরদিন তুলতুলকে নিয়ে তার অফিসে যাওয়া, তুলতুলকে সাইডে রেখে কাজে ব্যস্ত হয়ে যায় সে। এমন সময় ম্যানেজারের ডাক। নীলুপমা। জি স্যার। কেবিনে ডাকছেন স্যার আপনাকে। আচ্ছা আসছি। আবার কেন ডাক পড়েছে? আবার কোন অভিযোগের তীর ছোড়া হবে আমার দিকে কে জানে। স্যার আসবো? জি স্যার বলেন। অনেক কিছুই লুকিয়ে গেছো নীলু। স্যার এটা অফিস, এখানে আপনি আমার বস আর আমি আপনার এমপ্লয়ি। আমাদের কাছে এর থেকে বেশি আর কিছু নেই। নীলু, তুলতুল আমার সন্তান? না, তুলতুল আমার সন্তান, আর কারো না। মিথ্যে বলতেও শিখে গেছো? যার রন্ধ্রে রন্ধ্রে মিথ্যার বসবাস, সে আবার অন্যের মিথ্যা যাচাই করতে পারে? নীলু, তোমার একটা জিনিস আমার কাছে আসে। আমার জানা মতে আমি আমার সবই নিয়ে এসছি। এটা কাল ফেলে রেখে চলে গেছিলে। ডায়েরিটা ওর হাতে। বুকটায় এক কামড় দিয়ে ওঠে। এত বড় ভুল হয়ে গেল কি করে আমার দ্বারা? এত কেয়ারলেস কিভাবে হলাম? ও কি ডায়েরিটা পড়েছে? হয়তো পড়েছে, না হলে তুলতুলকে নিজের সন্তান বলতো না। নীলু, হ্যাঁ নাও এটা। ধন্যবাদ, আসছি। নীলু দাঁড়াও। জি বলুন। আমি আমার সন্তানকে কি কাছে পাবো না? আসছি। কোনো রকমে পালিয়ে গেলাম। এই প্রশ্নের উত্তর জানা নেই আমার, তাই দিতেও পারিনি। তুলতুলকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি হলো ওর আবার? মাম্মাম পাখি। জি। কি হয়েছে, মন খারাপ কেন? মাম্মাম আমি আইসক্রিম খাবো। লাঞ্চ আওয়ার হোক, তারপর খেও কেমন? এখন খেলে কি হবে মাম্মাম? তুলতুল, মুখে মুখে তর্ক না। এমন করলে কিন্তু আমি তোমাকে নেক্সট টাইম নূর আন্টির কাছে রেখে আসবো। মনে যেন থাকে। চুপচাপ বসে থাকো আর মাম্মামকে কাজ করতে দাও। দূর থেকে দাঁড়িয়ে সবটাই দেখে নেয় তুর্য। তার সন্তান, তার ঔরসজাত সন্তান তুলতুল, যার দিকে দুদণ্ড তাকাতেই মন ভরে যায়। মনে মনে দোয়া করছে একবার যাতে তুলতুল বাহিরের দিকে তাকায়, কারণ নীলুর কেবিনের চারপাশের পুরোটাই কাঁচের। এই মুহূর্তে সে নীলুর সামনে যেতে চাইছে না, তাই এখান থেকে দাঁড়িয়েই অপেক্ষায় আছে একবার যদি মেয়েটাই দিকে তাকায়। ওপরওয়ালা হয়তো চায় বাপ মেয়ের মনের মিলন হোক, রক্তের টান বলেও তো কিছু থাকে। আচমকায় তুলতুল বাহিরের দিকে তাকায়, আর তুলতুলের তাকানো দেখে তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেলে দিয়ে পানি ছেড়ে দেয়। তারপর ইশারায় ডাকে তুলতুলকে। তুলতুল তো পাক্কা বুড়ি, মায়ের দিকে চেয়ে থেকেও তারপর আস্তে করে কেবিন থেকে বেরিয়ে যায় আর দৌড়ে তুর্যের কাছে চলে যায়। কেন ডাকো আঙ্কেল? মেঘের মুখের কথাগুলো যেন প্রাণ কাড়ে। পিঙ্ক কালারের ফ্রক পরা, দুদিকে দুটো ঝুঁটি করা, চুলগুলো মায়ের মতন সিল্কি। এক কথায় পরি লাগে তার মেয়েকে। কোলে তুলে মেয়েকে নিয়ে ক্যান্টিনে যায় তুর্য। সেখানে মেয়েকে পাশে বসিয়ে রেখে আইসক্রিম খাওয়াচ্ছে সে। এক নাগারে মেয়ের দিকে তাকিয়ে আছে তুর্য। এত সুন্দর পরি, যে কিনা আমার অংশ, যে কিনা আমার কলিজা। আমি সেই অংশকে চিনিনি। কেমন বাবা আমি? তুমি আমাকে আইসক্রিম কিনে দিলা কেন? তুমি খেতে চাইলে?
মাম্মাম বকবে তো। বকবে না। যদি বকে আমি সামলে নেব। তোমার বাসায় কে কে আছে? আমি আর মাম্মাম। তোমার বাবা? বাবাই বিদেশে থাকে, তবে আমার জন্য গিফট পাঠায়। ডায়েরির সাথে মেয়ের কথাগুলোও মিলে গেল। ক্যান্টিনের বাইরে থেকে সব খেয়াল করে নীলু। সে যতই দূরে রাখতে চাইবে তুর্য ততই তার মেয়ের কাছে আসবে। বাবার থেকে তার সন্তানকে কি করে আলাদা রাখবে? সে আর সন্তানের থেকে তার বাবাকেই বা কি করে আড়ালে রাখবে? অতটা পাষাণ তো নীলু না। এইবারেও না হয় তুর্যকেই জিতিয়ে দেবে নীলু। দুদিন পর পার্কে তুলতুলকে নিয়ে বসে আছে নীলু। তুর্যকেও আসতে বলেছে সে। আজ কিছু কথা ফাইনাল ভাবে বলে দেবে নীলু। নিজেকে সেভাবেই তৈরি করে এসছে নীলু। যথা সময়ে তুর্যও হাজির। দূর থেকে তুর্যের হাঁটা ফলো করছে নীলু। আগের মতোই হাঁটে তুর্য। 5 বছর আগে প্রাণবন্ত ছেলেটি আজ অনেক বদলে গেছে। ধোঁকাবাজের তালিকাতেও ফেলা যায় না, আবার আগলে রাখার তালিকাতেও রাখা যায় না। তুর্য এমন একজন যে ধরা ছোঁয়ার বাইরে। মেয়ের বাবা সে আজ। বিয়েটা আজও করেনি সে। কারণ জিজ্ঞাসা করা হয়নি নীলুর। তুর্য সামনে এসে বসে। তুলতুল তখন বল দিয়ে খেলছে আর নীলু তার কাজ শুরু করে। মাম্মাম পাখি। জি। এখানে আসো মা। জি মাম্মাম। তুমি তোমার বাবাইকে দেখতে চেয়েছিলে না? হুম, উনিই তোমার বাবাই। আমার বাবাই? হ্যাঁ মা, তোমার বাবাই। বাচ্চা মেয়েটার কিছু বোঝার নেই। বাবাইকে দেখেই জড়িয়ে নেয় তার বাবাইকে। আর তুর্য মেয়েকে জড়িয়ে নিয়ে চোখের পানি ছেড়ে দেয়। নীলুও বেশ খুশি। ফিরিয়ে দেয় বাবাকে তার সন্তান, আর সন্তানকে ফিরিয়ে দেয় তার বাবাকে। আজ নীলু অনেকটাই দায় থেকে মুক্ত। মাম্মাম পাখি। জি। বাবাইকে তো পেয়েছো, এখন মাম্মামের কয়টা কথা বলবে, শুনবে? হুম। বাবাই তো এতদিন ছিল না, এখন এসছে। তুমি বাবাইয়ের সাথে থাকবে? তোমার সাথেও থাকবো, বাবাইয়ের সাথেও থাকবো। আমার কাছে তো এতদিন ছিলে, এখন না হয় বাবাইয়ের সাথে থাকো। আমার বাবাই চাই, আমার মাম্মামও চাই। তুর্য অবাক নয়নে নীলুর দিকে তাকিয়ে আছে। নীলু কি মানুষ নাকি অন্য কিছু? আজকেও তুর্যকে জিতিয়ে দিতে নিজের কলিজাকে তুর্যের হাতে তুলে দিতে এসছে। নীলুর চোখের পানিগুলো চিকচিক করছে। মনে হচ্ছে এখনই পড়ে যাবে। অন্যদিকে নীলু তুলতুলকে বোঝাতে ব্যস্ত। তুর্য তুলতুলকে সাইডে রেখে নীলুর দিকে তাকিয়ে বলে, নীলু, আমরা কি পারি না আবার এক হতে? সময়টা পার হয়ে গেছে তুর্য সাহেব, বদলায়নি কিছুই। অনেক কিছুই বদলে গেছে, আমি আগের মতোই আছি। রেবেকা চলে গেল কেন? বেইমানি করে গেছে, যেমনটা আমি করেছিলাম তোমার সাথে। অথচ এই বেইমানের জন্যই আমাকে সরিয়ে দিয়েছে। মাপ করা কি যায় না? কোনো অভিযোগ তো করিনি, ক্ষমা করে দাও। মনে পড়ে লাস্ট মেসেজগুলো আর তার কয়েকদিন আগে দেওয়া গালিগুলো? ভুল করেছিলাম আমি। তুই 3rd ক্লাস, লো ক্লাস, আরও অনেক কিছুই আমি। আমার সাথে থাকা যাবে না কখনই আপনার। তুলতুলকে আমার চাই, সাথে তোমাকেও। তুলতুল আপনার, আপনার রক্ত তার শরীরে। আমি সরে যাব, তুলতুল বুঝে যাবে আস্তে আস্তে সব। এত পাষাণ হলে কিভাবে? মনটাই তো মরে গেছে। যাই হোক, কাল তুলতুলকে নিতে আসবেন, আমি সব রেডি করে রাখবো। তুলতুল থাকবে না? থাকবে, আমি মাঝে মাঝে দেখা করতে যাব। নীলু, সব কিছু ভুলে গিয়ে এক হওয়া যায় না? দুজনের রাস্তা তো 5 বছর আগেই দুদিকে মেকে গেছে, আর তো জোড়া লাগবে না। কাঁচ ভেঙে গেলে জোড়া লাগে, কিন্তু দাগ যে থেকে যায়। এভাবেই কি সারা জীবন কাটাবো আমরা? আপনি এগিয়ে যান, তবে তুলতুলকে দেখে রাখবেন। আর তুমি? আমি কখনো আপনার মনেই ছিলাম না। যাই হোক, আসছি। মাম্মাম পাখি, বাবাইকে বাই দাও। কাল বাবাই আসবে নিতে। বাই বাই বাবাই। নীলু দাঁড়াও। হুম, চলে যাবে একা ফেলে? আমার ডায়েরির শেষ পাতায় একটা নাম সারা জীবন থেকে যাবে, আর তা হচ্ছে তুর্য। ওখানেই রেখে দেবে আমাকে? ডায়েরিটা অন্তত বেইমানি করবে না। আমার ডায়েরির শেষ পাতায় আপনি ছিলেন, আপনি আছেন, আর আপনিই থাকবেন। আমি তুর্য নই, আমি নীলু, যে শুধু স্যাক্রিফাইসের জন্যই জন্মেছিল। আজও স্যাক্রিফাইস করে যাচ্ছে। হাসছি। সব কিছুর মাঝে তুলতুলের ভবিষ্যৎ অন্ধকারে ছেয়ে যাচ্ছে। তার বাবা মা দুজনকেই প্রয়োজন, কিন্তু নীলু একাধারে তুর্যকে জিতিয়ে দিতে গিয়ে বাচ্চার মনে কষ্ট দিয়ে ফেলল। নীলু তার বিবেকের কাছে স্থির। সে চায় তুলতুল তার বাবাইকেও পাক,
তাই সে তার কর্তব্যগুলো যথাযথভাবেই পালন করে নিজেকে নিঃস্ব করে রেখে দিয়ে গেল। যেতে যেতে নীলুর মনের কথাগুলো তার চোখের পানি হয়ে বের হয়ে যাচ্ছে। বরাবরের মতন নীলু আজও তোমায় জিতিয়ে দিয়ে গেল তুর্য সাহেব। তুমি সবসময় চেয়েছিলে স্যাক্রিফাইসটা আমিই করি। দেখো, কথা কিন্তু রেখেছি। স্যাক্রিফাইস আজও আমিই করে গেলাম, কিন্তু এইবারের স্যাক্রিফাইসটা অনেক বড় ছিল তুর্য সাহেব। ভালোবাসি তোমাকে, তোমাকে কষ্টে রাখি কিভাবে? আমার ডায়েরির শেষ পাতায় তোমার নামটা আজীবন রয়ে যাবে। নাই বা হলাম তোমার সাথী, তুমি তো আছো আমার ডায়েরির শেষ পাতায়। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।